আসসালামু আলাইকুম। খুব সম্প্রতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান এন্টুর লেখা 'আমার ফাঁসি চাই' বইটি বাংলাদেশের পাঠক সমাজে ব্যাপক আলোচিত। তো আমি যখন এই বইটি ১ম বার পড়েছিলাম, তখন আমার মনেও বিভিন্ন প্রশ্ন জেগে উঠেছিল। এর মাঝে ১ম এবং প্রধান যে কোয়েশ্চেনটা আমার মাথায় বারবার আসছিল সেটি হচ্ছে যে ঠিক কি কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান এন্টুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল তৎকালীন সময়ে। তো এই নিয়ে কোনো স্পষ্ট আনসার ওই বইটিতে আমার জানা মতে ছিল না। হয়তো আমরা পড়ে এজিউম করতে পারি যে তৎকালীন প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের বিপরীতে অথবা বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত পোষণ করার কারণে হয়তো এই সিদ্ধান্ত এসেছিল। বাট দ্য ডিক্টেটরস হ্যান্ডবুক এই বইটি পড়ার মাধ্যমে আমি এর পেছনের যে একটা পলিটিক্যাল মুভ রয়েছে সেটা আরেকটু ভালোভাবে বুঝতে শিখেছি। তো দেরি না করে আমি এই বই নিয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি, যেখানে মূলত আমি আলোচনা করব 3D পলিটিক্স এবং 5টি রুলস যেটার মাধ্যমে একজন মানুষ ক্ষমতায় আসে। স্পেশালি যারা হচ্ছে স্বৈরশাসনের কথা চিন্তা করে। তো ১ম যে বিষয়টি আমি কথা বলব সেটি হচ্ছে ফিদেল কাস্ট্রোর কথা। আমি এই বইটি পড়ার সময় কিছু নোট কালেক্ট করেছি বিকজ এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে এবং আমি সেটা স্পয়েল করব না। বাট ফিদেল কাস্ট্রোর উদাহরণ দিব। হ্যাঁ, তিনি হচ্ছে কিউবাতে যখন একটি গণবিপ্লবের পরে ক্ষমতায় এসেছিলেন, তখন তার সংসদে অথবা তার যে ক্ষমতার আশেপাশেই একটি কোয়ালিশন যেটা বলে, তার মাঝে ২১ জন মন্ত্রী ছিল। এবং বছর পেরোতে না পেরোতেই ১২ জন মন্ত্রী তাদেরকে রাস্ট্রিকেট করা হয় অথবা আউস্টেড করা হয় এবং ৪ জন পরবর্তীতে চলে যায়। তো দেখা যাচ্ছে যাদের মাধ্যমে অথবা যাদের সাহায্যের মাধ্যমেই এই ফিদেল কাস্ট্রো ক্ষমতায় এসেছিল তাদেরকে আল্টিমেটলি সরিয়ে দিল। এটা কিন্তু আপনি মেলাতে পারেন এই মতিউর রহমান রেন্টুর সাথে। সেও কিন্তু পার্সোনাল সেক্রেটারি হিসেবে অথবা তিনিও পার্সোনাল সেক্রেটারি হিসেবে প্রধানমন্ত্রীর খুব ক্লোজ ছিলেন এবং বিভিন্ন সময়ে হেল্প করেছেন। বাট আল্টিমেটলি ক্ষমতায় আসার পরপরই তাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা পলিটিক্যাল মুভ। এটাকে যদি আমি আরো সুন্দর করে ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে সাহায্য নিতে হবে এই যে 3D পলিটিক্স। সো 3D পলিটিক্স এর ব্যাপারে এখানে যে বিষয়টি উল্লেখ রয়েছে যে ফার্স্ট নমিনাল সিলেক্টরেট, দেন রিয়েল সিলেক্টরেট অ্যান্ড উইনিং কোয়ালিশন। এটাকে আরেকটু সহজ কথায় যদি বলি, যেটা বইয়ে বলা হচ্ছে যে প্রথমে ইন্টারচেঞ্জেবল, দ্বিতীয় যে ক্যাটাগরি তাকে হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড তৃতীয় হচ্ছে আমাদের এসেনশিয়াল। এই যে নমিনাল সিলেক্টরেট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমি, আপনি, আমরা যারা হচ্ছে সাধারণ ভোটার, ঠিক আছে? মূলত আমরা কিন্তু ওভাবে ডিসাইড করতে পারি না যে আমাদের নেতা এক্স্যাক্টলি কি হবে অথবা কে হবে। ধরুন একজন ক্ষমতায় আসলো, ক নামক একজন ব্যক্তি ক্ষমতায় আসলো। তাকে কিন্তু একটি রাজনৈতিক দলেরই কতজন মানুষ নির্ধারণ করে দিচ্ছে যে তিনি হবে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি। সেখানে কিন্তু আমাদের অধিকারটা অথবা আমাদের পাওয়ারের যে পাওয়ার এক্সারসাইজ করার যে স্কোপটা সেটা কিন্তু আসলেই কম। সো নমিনাল সিলেক্টর অথবা ইন্টারচেঞ্জেবল তাদের কিন্তু ওই পাওয়ার ইনফ্লুয়েন্সটা তুলনামূলকভাবে কম। সেকেন্ড যে ক্যাটাগরিটা হচ্ছে রিয়েল সিলেক্টরের, অর্থাৎ এই যে যারা মন্ত্রী আমি বলবো তাদেরকে রিয়েল সিলেক্টর বলতে পারেন, যারা হচ্ছে কি ইনফ্লুয়েন্সিয়াল, তারা কিন্তু একটি এলাকায় গিয়ে ওই ধরনের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে। এর মাঝে আমরা ইনফ্লুয়েন্সিয়াল ক্যাটাগরিতে বিভিন্ন ব্যবসায়ী অথবা বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। ধরুন আমি এই মুহূর্তে যখন ভিডিওটি রেকর্ড করছি তখন কিন্তু আমেরিকার সামনে নির্বাচন নিয়ে প্রচারণা চলছে। তো আপনারা যদি একটু ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন অথবা বুঝতে পারবেন যে ইলন মাস্ক, যিনি হচ্ছে টেসলার প্রতিষ্ঠাতা, তিনি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন এবং তার পক্ষে বিভিন্ন টুইট করছেন। অন্যদিকে টেইলর সুইফট যে হচ্ছে কনসার্ট, তিনি গায়িকা একজন, তিনি হচ্ছে সাপোর্ট করছেন কামালা হ্যারিসকে। এই যে তারা তাদের পার্সপেক্টিভ অথবা তারা তাদের হচ্ছে স্পেস থেকে সাপোর্ট করছে, তারা কিন্তু একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার, তাদের কথার কিন্তু আলাদা ওয়েট রয়েছে। সো এটাকে আমরা ইনফ্লুয়েন্সিয়াল ক্যাটাগরি বলতে পারি। এছাড়া যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে গিয়ে উইনিং কোয়ালিশন, যেটাকে আমরা এসেনশিয়াল বলতে পারি। এসেনশিয়াল মানে হচ্ছে একদম প্রয়োজনীয়। এই যে উইনিং কোয়ালিশনটা কি, যে একটা সেট অফ পিপল থাকবে তারাই অ্যাকচুয়ালি আমাকে ডিটারমাইন করবে যে আমি তাদেরকে রুল করব কি করব না। এটাকে অনেক সময় ডিপ স্টেটও বলা হয় আমেরিকার ভাষায় আর কি। যাই হোক, ওই বিষয়টাতে আমি যেতে চাচ্ছি না। বাট এই যে 3D পলিটিক্স, যে ইন্টারচেঞ্জেবল, ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড এসেনশিয়াল, এই ৩টা ক্যাটাগরি থেকে আমরা আমরা মূলত হচ্ছে ভাগ করতে পারি। এখন এই যে এই বইয়ের মাধ্যমে পলিটিক্সের বিভিন্ন লেসন আসলে প্রিচ করা হচ্ছে অথবা বোঝানো হচ্ছে এবং এখানে যে মেইন অথবা ফার্স্টে আমাদের যে বিষয়টাকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে মানি রিলেটেড ইস্যু। অর্থাৎ আমরা বলি যে মানি ইজ দ্য রুট অফ অল ইভিলনেস, বাট আলটিমেটলি মানির থ্রুই কিন্তু একজন ক্ষমতায় আসে। তো আমি এটা নোট করার সময় এখানে লিখেছিলাম যে ফার্স্ট স্টেপ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, যে কোথায় আমি টাকা ব্যয় করব। দেখুন আমাদের উপরে টাকা অত ব্যয় করে কিন্তু তাদের লাভ নেই, ঠিক আছে? আমাদের ইনফ্লুয়েন্সটা তুলনামূলকভাবে কম। তাদের খুশি রাখতে হবে, অর্থাৎ একজন শাসক যদি শাসন ক্ষমতা নিতে চায় তাহলে তাকে টার্গেট করতে হবে এমন মানুষ যারা একদম এসেনশিয়াল এবং যারা আসলেই তাদেরকে ক্ষমতায় আসতে এবং তাদের ক্ষমতাকে সুসংহত করতে সাহায্য করতে পারে। সো এটা একজন পলিটিশিয়ান অথবা যে লিডারশিপ যে দায়িত্বটা নিয়েছে অথবা সে ক্ষমতা আসছে তার এটা দায়িত্ব যে হাউ মেনি পিপল দ্য লিডার নিডস টু কিপ লয়াল,
যে ঠিক কত সংখ্যক মানুষকে আমার লয়াল রাখতে হবে। আমার সবাইকে কিন্তু দরকার নেই। আমার যত কম হবে অ্যাকচুয়ালি এসেনশিয়াল সংখ্যা তত ভালো, কারণ তাদেরকে আমি তারও বেশি টাকা দিয়ে তাদেরকে আমি খুশি রাখতে পারছি আর কি। এবং সেকেন্ড যে জিনিসটা আমাদের এখানে আরেকটা খেয়াল রাখতে হবে যদি কেউ এরকম পলিটিক্স করতে চায়, সেটা হচ্ছে যে ট্যাক্সটা হচ্ছে আমাদের বেশি বেশি আদায় করতে হবে, বাট এক একটা সেক্টর থেকে কম কম করে আদায় করতে হবে। দেখুন, আমরা যদি সাধারণ জনগণ আমরা চিন্তা করি যে আমাদের উপর যদি বেশি ট্যাক্স আরোপ করা হয়, তাহলে আমরা মোটেই সাথে কমফোর্টেবল ফিল করবো না, বরং আমরা উল্টা আরো তাদের বিরুদ্ধে আওয়াজ করবো যারা হচ্ছে ট্যাক্স বাড়াচ্ছে। সো ট্যাক্স যেটা করতে হবে, মানে এই বইয়ে বলা হচ্ছে যে একজন স্বৈরশাসক অথবা যে ডিক্টেটর সে ওভাবেই করে ট্যাক্সেশন প্রোগ্রামটা, যেখানে আপনার বিভিন্ন বিষয় তারা ইন্ট্রোডিউস করে, লাইক ফায়ার ফাইটার অথবা বিভিন্ন আলাদা জব, এবং সেখানে আপনাকে বলা হবে যে রাষ্ট্র আপনাকে সুরক্ষা দিবে, এর বদলে আপনারা ট্যাক্স দেন। তো এই অল্প অল্প করে টাকা দেওয়ার মাধ্যমে কিন্তু তারা বেশি টাকা তারা নিচ্ছে, এবং সেই টাকাগুলো সামহাও ডিস্ট্রিবিউট করে দিচ্ছে যে তাদের যারা এসেনশিয়াল তাদের মাঝে আর কি। তো এখানে যে 5টা রুলস যেটি নিয়ে আমি আলোচনা করবো, যে 5 রুলস অফ লিডারশিপ, সেটি হচ্ছে রুল নাম্বার 1, কিপ ইউর কোয়ালিশন অ্যাজ স্মল অ্যাজ পসিবল। অর্থাৎ আপনার যে একদম ইনার সার্কেল, ঠিক আছে, সেটা হচ্ছে যত কম থাকবে তত ভালো। তাহলে হবে কি যে আপনি তাদেরকে আরো বেশি কিন্তু টাকা ফিড করতে পারবেন, রাইট? সো এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে কিপ ইউর নমিনাল সিলেক্টর অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। অর্থাৎ আমরা যারা আর কি নমিনাল সিলেক্টর, তাদেরকে যত সংখ্যক বাড়ানো রাখতে হবে। এটার একটা মূল কারণ হচ্ছে যেন হচ্ছে আমাদেরকে পরবর্তী সময়ে ইনফ্লুয়েন্সিয়াল ক্যাটাগরিতে রাখতে পারে। বিষয়টা এরকম হয় যে রাজনীতিবিদরা চিন্তা করে যে এই যে ইনফ্লুয়েন্সিয়াল যারা মন্ত্রী রয়েছে অথবা মাঠ পর্যায়ে যার নেতা পাতি নেতা যারা রয়েছে, তারা বিভিন্ন হাক ডাক মানে কথা বলে, তাদেরকে সবসময় একটা রিস্কে রাখা, যে তোমরা যদি ভালো করে কাজ না করো তাহলে নমিনাল সিলেক্ট অথবা ইন্টারচেঞ্জেবল যে ক্যাটাগরি, একদম ফার্স্ট ক্যাটাগরি থেকে সবচেয়ে নিচের ক্যাটাগরি থেকে তাদেরকে সেকেন্ড ক্যাটাগরিতে আনা হবে এবং তোমাদেরকে ডিমোট করা হবে আর কি। তো এই ভয়ের কারণে এটা জরুরি যে একজন স্বৈরশাসকের ওইভাবে চিন্তা করা যে নমিনাল সেকশনটাকে, অর্থাৎ ইন্টারচেঞ্জেবল অথবা সাধারণ মানুষ তাদেরকে হচ্ছে বৃহৎ আকারে রাখা, সংখ্যায় বড় রাখা। দেন রুল নাম্বার 3 সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাকে খাওয়াতে হবে, অর্থাৎ কাকে টাকা দিতে হবে সেটা হচ্ছে কি ডিসাইড করা। এটা খুবই জরুরি, বিকজ কিপ পিপল পুয়ার সাপোর্টার্স হেলদি, এটা হচ্ছে গিয়ে ডিক্টেটরসদের রুল। আপনারা যারা স্বৈরশাসনের অভিজ্ঞতা রয়েছে তারা হয়তো এটা স্পষ্ট বুঝতে পারেন যে যারা হচ্ছে কি একদম কি সাপোর্টার, তাদেরকে দেখা যাচ্ছে যে ইচ্ছে মতো টাকা তাদেরকে ফিড করা হয়, তাদের প্রয়োজনের বাইরেও অনেক অনেক সুবিধা তাদেরকে দেওয়া হয় যেন তারা খুশি থাকে। কারণ ওই যে স্মল সেকশন অথবা কোয়ালিশন যেটা, সেটা যত খুশি থাকবে ততই কিন্তু ওই সরকার অথবা ওই শাসক ক্ষমতায় অথবা গদিতে টিকে থাকবে। দেন রুল নাম্বার 4 হচ্ছে পে ইউর কি সাপোর্টার্স জাস্ট এনাফ টু কিপ দেম লয়াল। বেশি আবার পে করা যাবে না, জাস্ট অতটুকু পে করতে হবে যেটাতে তারা লয়াল থাকবে, এবং তাদেরকে অ্যাট দ্য সেম টাইম তাদেরকে কোনো ভয় দেখাতে হবে, যদি তোমরা লয়াল না থাকো তাহলে তোমাদের এই ধরনের প্রবলেম হবে আর কি। তো এটা গেল রুল নাম্বার 4। অ্যান্ড রুল নাম্বার 5, ডোন্ট টেক মানি ফ্রম ইউর সাপোর্টার্স পকেট। অবভিয়াসলি যারা আপনাকে সাপোর্ট করছে তারা তো টাকার জন্য, মনিটারি গেইনের জন্য কিন্তু আপনাকে সাপোর্ট করছে, যে স্বৈরশাসককে সাপোর্ট করছে। তো তাদের পকেট থেকে যদি আপনি টাকা নেন আপনি শাসক হিসেবে, তাহলে অবভিয়াসলি তারা আপনাকে শাসক হিসেবে মানবে না, তারা হচ্ছে অন্য বেটার অপশন খুঁজবে। সো এই 5টি রুলস যদি একজন লিডার ফলো করে, তাহলে ইনিশিয়ালি সে হচ্ছে ক্ষমতায় আসতে পারবে। এবং ক্ষমতাকে সুসংহত করতে হলে এক্স্যাক্টলি কি কি করতে হবে সেটা নিয়ে হয়তো পরবর্তী পর্বে আলোচনা করা হবে, যেটার অবভিয়াসলি রেফারেন্স হবে এই বুক। অবভিয়াসলি এই আলোচনার মাধ্যমে আমি বলছি না যে কাউকে স্বৈরশাসক হতে হবে, এটা ইটস জাস্ট এ ক্লেভার ওয়ে টু এক্সপ্লেইন, যে আপনারা যেন বোঝেন যে এই জিনিসগুলোর থ্রুই আমাদেরকে ব্যবহার করা হয়, সাধারণ মানুষের ইমোশন, সাধারণ মানুষের থট, এইগুলো ইউজ করে কিন্তু স্বৈরশাসক অথবা যারা হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে অথবা আমাদেরকে ওভাবে ম্যানিপুলেট করে। সো আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগছে, এবং ইনশাল্লাহ সামনের পরে আবারও দেখা হবে, আর একটু হয়তো বেটার ভাবে আলোচনা করার চেষ্টা করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা হয়তো চে গুয়েভারার নামও শুনেছেন। ফিদেল কাস্ট্রোর কিন্তু সবচেয়ে ক্লোজ সঙ্গী ছিল সে, অথচ 1965 সালে এই ফিদেল কাস্ট্রোই চে গুয়েভারকে বলিভিয়াতে পাঠিয়ে দিয়েছিল, এবং সেখানেরই বলিভিয়াতে একটা সংঘাতের থ্রু তাকে মেরে ফেলা হয়েছিল। এটা হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে চে গুয়েভারের জীবনের সময় সম্ভবত জিনিসটা উল্লেখ এসেছিল যে তার ইন্টেনশন, ফিদেল কাস্ট্রোর ইন্টেনশন ভালো ছিল না, বিকজ ফিদেল কাস্ট্রোর সমমনা অথবা ক্লোজ একজন প্রতিদ্বন্দ্বী ছিল এই চে গুয়েভার আর কি। তো যার কারণে চে গুয়েভারকে এলিমিনেট করেছিল এই ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজির মাধ্যমে। আই গেস রেন্টুর ক্ষেত্রে এরকম হয়েছিল। সো আশা করি আপনারা জিনিসটা অনেকটা ধরতে পেরেছেন। আজকে এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম।